গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন আকাশ, বৃহস্পতি মণ্ডল, সুনিষ্ঠা, সংকেত গাঙ্গুলি এবং শুভ্রপাল। কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হয়েছি। রোজ সকালে ময়মনসিংহের ট্রেনে গাদাগাদি করে ঘেমে ঢাকায় যাই। ক্লাস শেষে ক্লান্ত হয়ে ফিরি। বাড়ির খাবার আর রাতটুকুর বিশ্রাম ক্লান্তিকে প্রশমিত করে ঠিকই, কিন্তু দিন কয়েক যাতায়াতের পর শরীর আর টানছে না। এবার ঢাকায় থাকার একটা ব্যবস্থা না করলেই নয়। অল্প বিস্তর পরিচিতির পর নতুন বন্ধুদের সমস্যার কথা জানালাম। এই তোরা কেউ আমাকে একটা মেসের ব্যবস্থা করে দিতে পারবি? এই রোজ রোজ যাতায়াত আর ভালো লাগছে না। না রে, আমিও তো এখানে নতুন এসেছি, আমার এখানে তেমন পরিচিত কেউ নেই। তাছাড়া আমি যে মেসে থাকি সেখানেও কোনো সিট খালি নেই রে। হ্যাঁ রে, আমারও তো একই অবস্থা। কারোরই সেরকম পরিচিত না থাকায় মেস পেতে নাবিশ্বাস পেতে হলো। ওদের সাথে করে নিয়ে কয়েক জায়গায় মেসের খোঁজ করলাম, কিন্তু তেমন সুবিধা হলো না। কোনোটায় জলের ব্যবস্থা তেমন ঠিকঠাক নেই, কোথাও আবার নোংরায় ঠাসা চারপাশ। গ্রাম্য পরিবেশে বড় হওয়ায় এমনিতেই শহরটাকে কেমন পানসে লাগে। কংক্রিটের শহরে গাছগাছালির শূন্যতা মন খারাপের ক্যানভাস করে তোলে। মন মতো একটা জায়গা খুঁজছি, যেটা কলেজ থেকে বেশ দূরে হবে না, আবার একটু কোলাহল মুক্ত হবে। এদিকে ডেইলি প্যাসেঞ্জারি করতে করতে জীবন অস্তাগত। কলেজ যে একদিন মিস দিব তারও উপায় নেই। একদিন ক্লাস মিস দিলে মাস্টার মশাই ভর ক্লাসে বেইজ্জত করে। কলেজের পাশে তুমুল গন্ডগোল হওয়ায় একদিন ডিপার্টমেন্টের কয়েকজন স্যার ম্যাডাম অনুপস্থিত রইলেন। কলেজ দ্রুত ছুটি হয়ে গেল। বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই মন খুশিতে নেচে উঠল। কিন্তু আমাকে ট্রেনে 3 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হবে। সেই কথা বলতেই মনোয়ার বলে উঠল, আরে আমার বাড়িতে থেকে যাবি, কাল সকালে দুজনে একসঙ্গে কলেজে আসবো। শেষমেশ দল বেঁধে প্রথমবার কলেজের বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া হলো। ইউনিভার্সিটির বিল্ডিং, রাস্তার দুপাশে সারি সারি বুক স্টল, বই কেনার জন্য হাঁকডাক। মনটা একদম ভরে উঠল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধুরা মিলে একটা টি স্টলে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ রাস্তার ওপাশে স্কুলের বড় ভাই অনিমেষ তাকে দেখতে পেলাম। রাস্তার ওপাশ থেকে ইশারা দিতেই হাতের কাপটা রেখে দ্রুত রাস্তা পার হতেই ঘটল ঘটনাটা। আমি যেই না রাস্তা পার হতে যাব, ঠিক তখনই আকস্মিকভাবে একটা প্রাইভেট কার আমার সামনে এসে পড়ল। আমি যে গাড়ির সামনে এসে পড়েছি সে লক্ষ্যই করলো না। দেখলাম অনিমেষ দা হাত দিয়ে ইশারা করতেই প্রাইভেট কারটা যেন রীতিমতো শূন্যে উঠে গেল। চোখের পলকেই ঘটনাটা ঘটে গেল। আমি দ্রুত রাস্তা পার হয়ে ওপারে যেতেই গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল। লক্ষ্য করলাম রাস্তার চারপাশে সবাই স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। মনে হলো আমি ছাড়া আর কেউ যেন এই ঘটনা লক্ষ্যই করলো না। ভেবাচেকা খেয়ে অনিমেষ দাকে জিজ্ঞেস করতেই অনিমেষ দা বলল, আরে ওসব কিছু না, ওসব তোর চোখের ভুল। কিন্তু অনিমেষ দা। আরে ছাড় তো, আর বল কি অবস্থা? মনে হলো অনিমেষ দা যেন ইচ্ছে করেই কথাটা এড়িয়ে যেতে চাইল। আমিও মনের ভুল ভেবে প্রসঙ্গটা এড়িয়ে গেলাম। গড়চন্দ্রিকা না করে থাকার সমস্যার কথাটা জানালাম। ফোন নাম্বার দিয়ে অনিমেষ দা বলল, আমাকে একটা কল করে নিস, আমাদের মেসে যদি জায়গা হয় তোকে ডেকে নিব। বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখে আর কথা বাড়ালাম না, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে এলাম। সেরাত অনিমেষ দা কল করে জানালো তাদের মেসে নাকি একটা সিট ফাঁকা পড়ে আছে, দেখে পছন্দ হলে ফাইনাল করে নিতে হবে। 2-1 দিন থাকার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম।
কলেজ শেষে পথ নির্দেশ মতো অটো ধরে পৌঁছালাম। রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল অনিমেষদা। চা বিস্কুট খেয়ে মেসের দিকে চললাম। অটো থেকে এই প্রায় মিনিট 10 রাস্তা। রাস্তার দুধারে ছোট ছোট পুকুর আর ঝোপঝাড় দেখে মন ভরে উঠল। তবে এগুলো যে অচিরে কংক্রিটের শহরে পরিণত হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। এসব ভাবতে ভাবতে মেসের সামনে গিয়ে পৌঁছালাম। বাড়ির পুরোটাই মেস। জলের ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সবই মোটামুটি ভালো। ভাড়াটাও তুলনামূলক কম। এখানে থাকার সিদ্ধান্ত পাকাপাকি করে ফেললাম। তবে অনিমেষদের সঙ্গে থাকা হলো না, ওর রুমে সিট খালি নেই। সেদিন বিকেলে বের হলাম। মেসের পাশে একটা খেলার মাঠ। দেখলাম ছেলেরা ক্রিকেট খেলছে। দেখে মনটা কেমন যেন করে উঠল। গ্রামে থাকতে কতই না ক্রিকেট খেলেছি, এখন সেটা রূপকথার মতো লাগে। পিছন থেকে অনিমেষ দা এসে পাশে দাঁড়ালো। 1 মাসের ভাড়াই এখন দিবি, সন্ধেবেলায় বাড়ির মালিককে বলে ম্যানেজ করে নিব। সন্ধ্যাবেলায় বাড়ির মালিকের সঙ্গে দেখা হলো। শ্যামবর্ণের গোপ বিশিষ্ট, চেহারা অসম্ভব রকমের গম্ভীর। ভারী গলায় বলে উঠল, তুমি তাহলে নতুন এসেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে বলবে। ও আরেকটা কথা, রাতে আমার ঘরের দিকে যাবে না, কিছু দরকার হলে সকালে বলবে। হঠাৎ এমন কথা শুনে কেমন যেন ভেবাচাকা খেয়ে গেলাম। কিছু বলতে যাব, আর ঠিক তখনই অনিমেষ দা হাত ধরে চুপ থাকতে বলল। ঠিক আছে কাকু, আমি ওকে সব কিছু বুঝিয়ে দিব, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। বাড়িওয়ালা চলে যেতেই আমি অনিমেষ দাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই অনিমেষ দা বলল, লোকটার একটু প্রবলেম আছে, সন্ধ্যার পর ঘরে বসে বসে কি যেন করে। যাকগে, তুই ওদিকে যাস নে, কিছু লাগলে আমাকে বলিস, আমি ব্যবস্থা করে দিব। মেসের মাসি রান্না করে দিয়ে গেছেন। ভাত খেয়ে মেঝেতে বিছনা করে শুয়ে পড়লাম। খানিকক্ষণ বাদে দেখলাম সবাই ঘুমিয়ে গেছে। আমার কেন জানি ঘুম আসছিল না। জানালা দিয়ে অল্প চাঁদের আলো ভেসে আসছিল। আকাশের দিকে তাকিয়ে ক্রমশ চিন্তার জালে জড়িয়ে যাচ্ছি। আকাশ ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। মেঘেরা গিলে নিচ্ছে নিঃশেষ চাঁদটাকে। ঘুম ভাঙল মেসের মাসির রান্নার হাঁক ডাকে। বিছানা থেকে উঠে নিউজ পেপার নিয়ে বসলাম। অনিমেষ দা আমার কাছে আসলো। সজীব, তুই আজ থেকে আমার রুমেই থাকিস। আমার রুমের ছেলেটা আজ গ্রামের বাড়িতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। অনিমেষ দার রুমে শিফট হয়ে গেলাম। রুমে ঢুকতেই কেমন যেন একটা অদ্ভুত গন্ধ নাকে ভেসে আসলো। অল্প কিছু দিনে বুঝতে পারলাম অনিমেষ দা ভার্সিটির পড়াশোনা করে কম। কিসব বিদঘুটে বইপত্র ট্রাঙ্ক থেকে বের করে লুকিয়ে লুকিয়ে পড়ে। উঠে যাওয়া লাইব্রেরির বইপত্র, নয়তো পুরনো বাজারে ধুলোর আস্তরণে ঠাসা ওই পোকায় খাওয়া বই। অদ্ভুত বইগুলো যেমনই অস্বস্তিকর তেমনই ভয়ানক। পশু আর মানুষের সংমিশ্রণে গড়া মুখায়ব। একদিন বলেই বসলাম, এই কী সব বইপত্র পড়ো অনিমেষ দা, বাংলা বইপত্রর কি অভাব পড়েছে? ওসব তুই বুঝবি না, এসব আমার শখ। তন্ত্র সাধনার সুদীর্ঘ ইতিহাস আছে বাংলায়। করাত ধরে ভয়ানক সব জিনিস দেখি ঘুমের ঘোরে। একজন লম্বা কালো আলখেল্লা পরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে একটা কুয়োর কাছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। চারপাশ এমনই নিস্তব্ধ যেন মনে হচ্ছিল আমি দুনিয়ায় নয়, অন্য কোনো অজানা গ্রহে আছি। প্রায়ই এমন সব অদ্ভুত স্বপ্ন দেখতে থাকলাম। মনে হচ্ছিল যেন সবসময় কারো নজরদারির মধ্যে থাকি। একদিন কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। রাতে ঘুম ঠিক করে না হওয়ায় রিক্সাতে বসে ঝিমোতে লাগলাম। হঠাৎ রিক্সাটা উল্টে গিয়ে সোজা একটা গাছের গোড়ায় আটকে গেল। ব্যাপারটা এমনই আকস্মিক হলো যেন ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রিক্সার বাইরে বের হয়ে দেখলাম রিক্সা চালকের পা কাটা গেছে, ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে আমার একটা আঁচড়ও লাগলো না।
ব্যাপারটা মোটেও স্বাভাবিক মনে হলো না। এদিকে অনিমেষ দাকেও মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এক রাতে লক্ষ্য করলাম, ঘরে সবাই ঘুমিয়ে যেতেই অনিমেষ দা চুপিসারে বিছানা থেকে উঠে পড়ল। টেবিল ল্যাম্প জ্বালিয়ে ট্রাঙ্ক থেকে ওসব অদ্ভুত বইপত্র বের করে বিড়বিড় করে পড়া শুরু করলো। এসব কিছু মোটেই আমার স্বাভাবিক মনে হচ্ছিল না। বাসায় ফোন করে মাকে সব জানাবো ভাবলাম। পরক্ষণেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, কারণ মা এসব শুনলে প্রচুর দুশ্চিন্তা করবে, এমনকি গ্রামেও চলে যেতে হতে পারে। কি হলো, দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ। একটা শকুন তোর চোখ খাবলে খাবলে খাচ্ছে, তাই তো? তুমি এসব জানলে কিভাবে? আমি এসব জানি। এইসব তো শুধু তোর একার সঙ্গে হয়নি, আমার সঙ্গেও হয়েছে। মানে? আমি এখানে আসার আগে এই রুমে একজন ছেলে থাকতো। বছর 5 আগের ঘটনা। শোনা যায় ছেলেটা নাকি এখানে আত্মহত্যা করে। কি? হ্যাঁ, এই ঘটনার পর নাকি অনেক দিন এখানে কেউ থাকেনি, বাড়িওয়ালাও বাসা ভাড়া দেয়নি। কিন্তু বুঝিসই তো, ঢাকা শহরের কোলাহল আর ট্রাফিক জ্যামের আড়ালে এই ঘটনা ফিকে হতে বেশি দিন লাগেনি। কিন্তু আমি জানি ওটা আত্মহত্যা ছিল না। কি বলছো? তাহলে কিভাবে মারা গেল? ওকে খুন করা হয়েছে। কি আজে বাজে বলছো? আজে বাজে নাকি সত্য, সময় হলেই বুঝতে পারবি। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এইসব কি হচ্ছে? সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। মাসখানেক কেটে গেল, তেমন আর কিছু হলো না। তবে অনিমেষ দা আরো রহস্যময় হয়ে উঠল, আরো গম্ভীর, আরো যেন অচেনা। এই সারাদিন খাতায় কি যেন আঁকাআঁকি করে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সেমিস্টার হয়ে গেল, সুতরাং মেসের সবাই বাড়ি চলে যাবে। অথচ আমার সেমিস্টার এক্সাম। আর কি করার, একে একে সবাই বাড়ি চলে যেতে লাগলো। সবার শেষে গেল অনিমেষ দা। যাওয়ার আগে অনিমেষ দা আমায় বলল, সাবধানে থাকিস আর চোখ কান খোলা রাখিস। কথাটা যেন আমার কানে গেঁথে গেল। মনে অসংখ্য কু গাইতে লাগলো। একা একা এখানে থাকতে একদমই মন চাচ্ছিল না। মন প্রাণ দিয়ে চাচ্ছিলাম যাতে এক্সামটা পিছিয়ে যায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বলা নেই কওয়া নেই, ওরা সবাই চলে যাওয়ার 3 দিন পর এক সন্ধ্যায় শুরু হলো তুমুল ঝড়। ঘন ঘন বজ্রপাত আর প্রবল বৃষ্টি। ইলেকট্রিসিটিও ছিল না। মোমবাতি জ্বালিয়ে পড়তে বসলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা পিছনের ঘর থেকে আসছিল, মানে বাড়িওয়ালার ঘর থেকে। প্রচুর ধস্তাধস্তির আওয়াজ। মনে হচ্ছিল যেন দুজন ব্যক্তি একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ছে। বাড়িওয়ালার নিষেধ সত্ত্বেও কেন যেন সেদিকে আমার যেতে খুব ইচ্ছে হচ্ছিল। মনে হলো যদি কোনো বিপদ হয়, মানে কোনো চোর বা ডাকাত যদি হামলা করে থাকে। আমি দ্রুত সেই রুমের দিকে গেলাম। দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। লক্ষ্য করলাম ভিতর থেকে আর কোনো শব্দ আসছে না। তবে মনের উত্তেজনাটা একদমই যেতে চাইল না। ভেতরে কি হচ্ছিল দেখার খুব ইচ্ছে হচ্ছিল। দরজা সজোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আর এক পা করে ভিতরে ঢুকেই আমার সমস্ত শরীর শিউরে উঠল। পুরো রুম জুড়ে রক্ত মাখা। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো। দেখে মনে হচ্ছিল যেন বাইরে নয়, ভিতরে ঝড় হয়ে গেছে। সব থেকে ভয়ানক, একজনকে মেঝেতে উপর হয়ে থাকতে দেখলাম। তার পিঠে একটি ছুরি গাঁথা। তিনি আর কেউ নয়, এই বাড়ির মালিক। তার পাশে বসে একজন ব্যক্তি। সে আমার অতি পরিচিত অনিমেষ দা। অনিমেষ দা?
5 বছর আগে যে ছেলে এখানে মারা গিয়েছিল সে আর কেউ নয়, আমার ছোট ভাই। আর সে আত্মহত্যা করেনি। এই নরপিশাচ আমার ভাইকে মেরে তারপর ফ্যানে ঝুলিয়ে রেখেছিল। হ্যাঁ প্রভু, আমি জানি। আজই 5 বছর পূর্ণ হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার খাবার আমি আজ রাতের মধ্যেই পরিবেশন করব। আজ তোকে মরতেই হবে। তুই যে আমার প্রভুর প্রসাদ, তোর রক্ত পান করে প্রভুর তৃষ্ণা মিটবে। তুই আজ না মরলে সে যে আমাকেই মেরে ফেলবে। আসলে ও হচ্ছে একজন শয়তান পূজারী। প্রতি রাতেই ও আসন করত, আর প্রতি 5 বছর পর সে একজনকে খুন করত অমরত্ব লাভের জন্য। এইসব শুনে আমার মাথা যেন ঘুরে উঠল। চোখ যখন খুললাম দেখি আমি সেই রুমেই শুয়ে আছি। তবে আমার চারপাশে গত রাতে দেখা চারপাশের মতো নয়। রুমে সব কিছু গোছালো, ফ্লোরে নেই কোনো রক্তের দাগ, নেই সেই বাড়িওয়ালা, নেই সেই অনিমেষদা। হ্যালো, কে? সজীব? হ্যাঁ, আপনি কে? আমি অনিমেষের বাবা। কাকু অনিমেষ দা? হ্যাঁ, অনিমেষ তো আর নেই। নেই মানে? আজ 3 দিন হলো অনিমেষ তো মারা গেছে। কি? 3 দিন আগে ঢাকা থেকে বাড়ি আসার সময় অনিমেষ বাস অ্যাক্সিডেন্ট করে। সেখানেই সাথে সাথে অনিমেষ মারা যায়। তাহলে গত রাতে এখানে কে এসেছিল? সেই ঘটনার পর আজ 1 বছর হয়ে গেল, কিন্তু সেই বাড়িওয়ালার খবর আর পাওয়া যায়নি। পুলিশরাও শত চেষ্টা করে তাকে খুঁজে পায়নি, যেন সে পুরো পৃথিবী থেকেই হাওয়া হয়ে গেছে। আর সেই আধার রাতের ঘটনা আমায় এখনো দুঃস্বপ্নের মতো তাড়া দেয়।